বিটিএন প্রাইম টাইম নিউজে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নাও বই চায় হিমন্তর ভবিষ্যৎবাণী, কংগ্রেস 15 থেকে 17, এআইইউডিএফ 5 থেকে 7। বিন্নাকান্দিতে ধর্মীয় সংগঠন নদওয়াতুত ও জমিয়তের আজমল বিরোধী নেতাদের কসরত, রেজাউল চৌধুরীকে সমর্থন, তীব্র প্রতিক্রিয়া। বীরসিং জড়ুয়ায় এআইইউডিএফ এর বিশাল সমাবেশ, আবেগে উদ্দীপ্ত মাওলানা বদরুদ্দিন আজমল। জুবিনের মতো সমুদ্রই কাড়ল প্রিয় মুখ, চলে গেলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। গুয়াহাটির বর্ষাপাড়ায় আজ আইপিএল ম্যাচ, রাজস্থান বনাম চেন্নাই, বৃষ্টির আশঙ্কা। নাও বই চায় হিমন্তর ভবিষ্যৎবাণী, কংগ্রেস 15 থেকে 17, এআইইউডিএফ 5 থেকে 7। নাও বই চাই হিমন্তর ভবিষ্যৎবাণী, কংগ্রেস 15-17, এআইইউডিএফ 5-6। কংগ্রেস 15-17, সর্বোচ্চ 20টি, এআইইউডিএফ 5-6। নাও বই চাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি। অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার নাও বই চাই নির্বাচনী সভায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে কংগ্রেস 15 থেকে 17টি আসন পাবে, সর্বোচ্চ 20টি আসনে পৌঁছাতে পারে। তিনি আরও বলেন, এআইইউডিএফ প্রায় 5টি আসন পেতে পারে, রাইজর বাল ধিং আসনটি জিততে পারে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে অসম জাতীয় পার্টি এজেপি একটি আসনও পাবে না বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এবারের নির্বাচন মূলত উন্নয়নকে কেন্দ্র করে হচ্ছে। গত কয়েক বছরে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার ভিত্তিতেই মানুষ বিজেপিকে সমর্থন দেবে। তিনি আরও দাবি করেন, রাজ্যের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ আবারও বিজেপিকেই ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বিরোধী দলগুলোর সমালোচনাও করেন এবং বলেন, তারা উন্নয়নের পরিবর্তে বিভ্রান্তি ছড়ানোর রাজনীতি করছে। বিজেপি সরকার উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি নিয়েই জনগণের সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনের ফলাফল নিয়ে নিজের এই পূর্বাভাসে তিনি আত্মবিশ্বাসী বলেও জানান। বিজেপিক ভোট দিবনে নিদিয়ে, বসন্ত দাসক জিকাবনে নিজিকাব, এইবাৰ নাও বৈচাত বিজেপি জিকিবনে নিজিকে, পাক্কা জিকিব, তেতিয়াহ'লে মোৰ লগত কব, ভাৰত মাতা কি, ভাৰত মাতা কি, নৰেন্দ্ৰ মোদী। আপোনালোকে জানে যে নাও বৈচা সমষ্টিটো আমি এজিপি দলৰ প্ৰাৰ্থী, মই কৈ আছো, তহঁতৰ কথা কম, তহঁতি শুনি থাকিবি। এজিপি দলৰ প্ৰাৰ্থী বসন্ত দাসক আমি মনোনীত কৰিছো। কোনোবাই মোক কয় যে নাও বৈচাত বিজেপি দিব লাগিছিলে, তেতিয়া মই তেওঁলোকক কওঁ যে বিজেপি আৰু এজিপি দুটা পাৰ্টি নহয়, দুইটা পাৰ্টি বুন্দিয়া ভুজিয়া। বিজেপিটো হ'ল বুন্দিয়া, এজিপিটো হ'ল ভুজিয়া। গতিকে অকলে বুন্দিয়া খাই ভাল লাগে নেকি? অকলে ভুজিয়া খাই ভাল লাগে নেকি? এজিপি, বিজেপি আৰু গণশক্তি একেলগে থাকিলেহে আচলতে চাহকাপ খাই ভাল লাগে, হয়নে নহয়? সেইকাৰণে এজিপি, বিজেপি আৰু গণশক্তি আমি তিনিওটা দলে একেলগ হৈ নাও বৈচা সমষ্টিত বসন্ত দাসক আমি প্ৰাৰ্থী হিচাপে আগবঢ়াইছো। আপোনালোকে বসন্তক ভোট দিবনে নিদিয়ে? বসন্তৰ চিনটো কি? কি চিনত ভোট দিব লাগিব? কি চিনত ভোট দিব লাগিব? হাতীৰ চিনত ভোট দিব লাগিব। বিটিএন নিউজ, গুয়াহাটি। বিন্নাকান্দিতে ধর্মীয় সংগঠন নদওয়াতুত ও জমিয়তের আজমল বিরোধী নেতাদের কসরত, রেজাউল চৌধুরীকে সমর্থন, তীব্র প্রতিক্রিয়া। আজমলের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামলেন উত্তর পূর্ব এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির। রবিবার বিন্নাকান্দি সমষ্টির ডবকায় অনুষ্ঠিত এক সভায় অসম রাজ্য জমিয়াত এবং উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির নামের দুই ইসলামিক সংগঠন এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে। একই সঙ্গে অসম জাতীয় পরিষদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে প্রকাশ্যে সমর্থন জানায়। সভায় উপস্থিত ছিলেন নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, মৌলানা ফরিদুদ্দিন চৌধুরী, মুস্তাক আনফারের অসম রাজ্য
জমিয়াতের অতিরিক্ত সাধারণ সম্পাদক মৌলানা কালিমুদ্দিন এবং কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অন্যান্য প্রতিনিধিরা। বক্তারা বলেন, এআইইউডিএফ সংখ্যালঘু স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। বদরুদ্দিন আজমলের কারণে ভোট বিভাজন হচ্ছে, যা বিজেপির পক্ষে সুবিধাজনক। তারা উল্লেখ করেন, এআইইউডিএফ শুরুতে 14টি সংখ্যালঘু সংগঠনের সমর্থন পেয়েছিল, কিন্তু পরে অনেক সংগঠন সমর্থন প্রত্যাহার করেছে। সভায় নায়রায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে পরিবেশ উত্তাল করে তোলা হয় এবং সংগঠন দুটি রেজাউল চৌধুরীকে জয়ী করতে সমর্থনের আহ্বান জানায়। অপরদিকে আজমলপন্থী জমিয়াতের একাংশ নীলবাগানে পৃথক সংবাদ সম্মেলন করে মৌলানা মুস্তাক আনফরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা বলেছে, ব্যক্তিগত স্বার্থে জামিয়াতকে ব্যবহার করা হচ্ছে। তবে এই নিয়ে বরাকে নদওয়াতুত তামিরেও মতবিরোধ দেখা দিয়েছে। উত্তর করিমগঞ্জ আসনে দলীয় প্রার্থী মৌলানা উসামা মবরু বলেন, সংগঠনকে রাজনৈতিকরণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার ফলে বিন্নাকান্দি সমষ্টিতে নির্বাচনী সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে এবং আগামী দিনগুলোতে এর প্রভাব স্পষ্ট হবে। বিটিএন নিউজ, শিলচর। বিধানসভা নির্বাচনে দেশের অস্থির পরিস্থিতি, উগ্র সাম্প্রদায়িক বিজেপি এবং তাদের সমর্থক জোটকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষতা এবং সহিংসতার বিরুদ্ধে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করার স্বার্থে কংগ্রেসের নেতৃত্বে মিত্র জোট, যেখানে লুরিনজ্যোতির গগৈর অসম জাতীয়তাবাদী দলও আছে, সেই জোটকে সমর্থন অখিল গগৈর পার্টিকে জোটে আসেন তাদের সমর্থন করার জন্য। এবং এই জোটের এক বিশিষ্ট প্রার্থী এই বিন্নাকান্দি সমষ্টিতে যুব নেতা এবং তরুণ উদীয়মান যুবক রেজাউল করিম চৌধুরীকে তার প্রতীক চিহ্ন জাহাজে ভোট দেওয়ার জন্য আমরা জনগণের কাছে বিনম্রভাবে আবেদন জানাচ্ছি। আজকে তার অফিস উদ্বোধন হলো। আমি আশা করি এই অফিস থেকে বিন্নাকান্দির চতুর্দিকে শান্তি সম্প্রীতির বার্তা যাবে এবং কেবল মুসলমান হিন্দুর স্লোগান বন্ধ হবে। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা শান্তি সম্প্রীতিতে বসবাস করার একটা সুন্দর শান্তিময় আসাম গড়ে তুলতে সক্ষম হব, এই আশা রাখছি। ধন্যবাদ। বীরসিং জড়ুয়ায় এআইইউডিএফ এর বিশাল সমাবেশ, আবেগে উদ্দীপ্ত মৌলানা বদরুদ্দিন আজমল। নদওয়াতুল আমির ও জমিয়ত উলামার একটি গোষ্ঠী মাওলানা বদরুদ্দিন আজমলকে প্রতিহত করার ডাক দিলেও ঘুরে দাঁড়ালেন আজমল। বীরসিং জড়ুয়ায় এআইইউডিএফ এর বিশাল সমাবেশ, উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। দলের সুপ্রিমো মাওলানা বদরুদ্দিন আজমল উপস্থিত জনতার মাঝে আবেগঘন ভাষণে দলে নতুন উদ্যম যোগ করেন। এই আসনে দলীয় প্রার্থী আলী আকবর মিয়া। এদিন তিনি কংগ্রেস, রাইজরদর ও অসম জাতীয় পরিষদকে আক্রমণ করে বলেন, এই জোট সরকার গঠন করতে পারবে না। রাজনৈতিক মহলে বহুদিন ধরে প্রচার করা হচ্ছিল যে এআইইউডিএফ এর সময় শেষ। এমন পরিস্থিতিতেও অনেক নেতা বিধায়ক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলকে বেছে নিয়েছিলেন। তবে মাওলানা আজমল হাল ছাড়েননি। তিনি এই সমাবেশে উপস্থিত জনসমুদ্রে ঘোষণা করেন, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। মাওলানা আজমল সমাবেশে উপস্থিত সবাইকে আহ্বান জানান দলের একতা বজায় রেখে এবং শক্তি সংহত করে সামনের রাজনৈতিক লড়াইয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। তিনি বলেন, এআইইউডিএফ এখনও রাজনীতিতে শক্ত অবস্থানে আছে এবং দলের নেতাদের এই সময় একত্রিত হয়ে কাজ করার দরকার। এদিনের সমাবেশে উপস্থিত জনতার উৎসাহ এবং উদ্দীপনা প্রমাণ করে যে এআইইউডিএফ এর রাজনৈতিক প্রভাব এখনও সক্রিয় এবং মাওলানা আজমলের নেতৃত্বে দল নতুন করে দৃঢ়ভাবে এগিয়ে চলার পথ প্রশস্ত করছে। বিটিএন নিউজ, গুয়াহাটি। জুবিনের মতো সমুদ্রই কাড়ল প্রিয় মুখ, চলে গেলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। জুবিনের মতো সমুদ্রই কাড়ল প্রিয় মুখ, চলে গেলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। বাংলা চলচ্চিত্র জগৎ আজ শোকে স্তব্ধ। টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীঘার তালসারিতে শুটিং করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনা। রবিবার বিকেলে শুটিং চলাকালীন হঠাৎই সমুদ্রের জলে তলিয়ে যান রাহুল। প্রায় 1 ঘন্টা নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করার চেষ্টা চালান সহকর্মী ও স্থানীয়রা, কিন্তু সময়ের সঙ্গে সেই লড়াইয়ে আর ফেরা হলো না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ময়নাতদন্তের পর তার নিথর দেহ কলকাতার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহুল মানেই এক ঝাঁক স্মৃতি, একরাশ অনুভূতি। চিরদিনই তুমি যে আমার ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে অমলিন। সেই ছবির হৃদয় ছোঁয়া গান পিয়ারে যা গেয়েছিলেন জুবিন গার্গ আজ যেন আরো বেদনাময় হয়ে উঠল। জীবনের অদ্ভুত সমাপতন। জুবিনের মতোই জলের সঙ্গেই শেষ হলো রাহুলের পথ চলা। অভিনয়ের পাশাপাশি তার উপস্থিতি, তার সরলতা, তার পর্দার আবেগ সব মিলিয়ে তিনি ছিলেন আলাদা। খুব কাছের মানুষ না হয়েও যেন ঘরেরই কেউ ছিলেন তিনি। রাহুলের প্রয়াণে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
সহ অভিনেতা থেকে পরিচালক সবাই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন শেষ শ্রদ্ধা। ভক্তদের মনেও একটাই প্রশ্ন, এভাবে কি চলে যাওয়া যায়? নিঃশব্দে হঠাৎ করেই বিদায় নিলেন রাহুল। রেখে গেলেন কিছু ছবি, কিছু গান আর অগণিত অশ্রু ভেজা স্মৃতি। নিউজ ডেস্ক, BTN। গুয়াহাটির বর্ষাপাড়ায় আজ IPL ম্যাচ, রাজস্থান বনাম চেন্নাই, বৃষ্টির আশঙ্কা। পরীক্ষার অবসান, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম আবারও IPL ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। উত্তর পূর্বাঞ্চলের ক্রিকেট প্রেমীরাও গভীর আগ্রহে এই ম্যাচের অপেক্ষায় রয়েছেন। চলতি মরশুমের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্ষাপাড়ায়। এই ম্যাচে মুখোমুখি হবে ঘরের দল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচকে সামনে রেখে রিয়ান পরাগের নেতৃত্বাধীন রাজস্থান দল পুরোপুরি প্রস্তুত। রিয়ানের জন্য এই ম্যাচটি এক প্রকার অগ্নি পরীক্ষা, কারণ এবারের দলে নেই তার সাবেক সতীর্থ সঞ্জু স্যামসন, যিনি এবার প্রতিপক্ষ চেন্নাই দলের হয়ে খেলছেন। তবে এই নিয়ে খুব একটা চিন্তিত নন রিয়ান। দলে রয়েছে শক্তিশালী টপ অর্ডার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর মতো ব্যাটার। মিডল অর্ডারে রয়েছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেল এবং সিমরন হেটমায়ার। অন্যদিকে বোলিং বিভাগেও রয়েছে শক্তি রবীন্দ্র জাদেজা, সন্দীপ শর্মা, জোফরা আর্চার এবং রবি বিষ্ণইয়ের মতো বোলাররা। গত 4 দিন ধরে কঠোর অনুশীলনের মাধ্যমে বর্ষাপাড়ার পিচ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন খেলোয়াড়রা। তবে আজকের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। সকাল থেকেই বর্ষাপাড়ার আকাশ মেঘাচ্ছন্ন। ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় সন্ধ্যা 7:30। BTN নিউজ, গুয়াহাটি। পাথারকান্দির চা বাগানগুলিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের জনসংযোগ, বাইক র্যালি। আসন্ন নির্বাচনে পাথারকান্দি সমষ্টির চা বাগানগুলো আবারও নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে। 2021 সালের তুলনায় আরও বেশি সমর্থন পাওয়ার লক্ষ্য নিয়ে বিজেপি প্রার্থী ও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একাধিক চা বাগানে জোরদার জনসংযোগ শুরু করেছেন। মিটিং করা নাই, আমাক মাননীয় মুখ্যমন্ত্রী আর কেন্দ্রীয় আর রাজ্যিক নেতৃত্বই আমার উপর পূর্ণ আস্থা রাখিছে। আমাক তৃতীয়বারের কারণে আমাক মনোনয়ন প্রদান করা হয়েছে, তার কারণে আমি কৃতজ্ঞতা জানাইছো। আর আজি আকৌ আমি ওলাইছো আমার পাথারকান্দির শ্রদ্ধার নাগরিকর গণদেবতার আশীর্বাদ লওয়ার কারণে। আর আপনালোকে দেখিছে আজি আমার এটা জিলা পরিষদ মানে আমার বিজয় সংকল্প যাত্রালৈ ওলাইছিল আর গোটেই রাইজ ওলাই আহিছে। চাহ বাগানক বস্তি এলাকা সকলে আশীর্বাদ দিছে। আর আমার এই আশীর্বাদেই আমার কাম করার শক্তি, তার কারণে সকলের আশীর্বাদ দিছে। বুবড়িঘাট, আদমটিলা, লঙ্গাই, লালখিরা, চাঁদখিরা, পথিনী, চাম্পাবাড়ি, সিপানজুরি, বৈঠাখাল, সলগই, হাতিখিরা সহ মোট 18টি চা বাগানে চলছে এই প্রচার অভিযান। গত 5 বছরে সরকারি বিভিন্ন প্রকল্প শ্রমিক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ফলে তিনি এই এলাকাগুলিতে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। রবিবার বুবড়িঘাট চা বাগানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ব্যাপক সাড়া পড়ে। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর দস্তরকেও অভিনন্দন জানানো হয়। এরপর সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিজয় সংকল্প যাত্রা। প্রার্থী কৃষ্ণেন্দু পাল নিজেই এই যাত্রার সূচনা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বিশাল বাইক র্যালি ও জনসভা। সভায় কৃষ্ণেন্দু পাল বলেন, পাথারকান্দির উন্নয়ন, শান্তি ও অগ্রগতির প্রতি আমাদের অঙ্গীকারই এই যাত্রার মূল বার্তা। সাধারণ মানুষের আশীর্বাদ ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি ভোটারদের আহ্বান জানান পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে। পাশাপাশি এই প্রচারের মাধ্যমে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করে তিনি বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের মতে চা বাগানগুলোতে এই জনসংযোগ ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে এবং আগামী নির্বাচনে সমর্থন আরও বাড়বে বলেই তারা আশা করছে। আমাদের 9 এপ্রিল ভোট 2026 ইলেকশন। আমরা খুবই গর্বিত, খুবই খুশি আমরা কৃষ্ণেন্দু স্যারের জন্য। আমি আমার 5 নম্বর ওয়ার্ড থেকে বলছি যে আমাদের যত মা বোনেরা আছেন সবাইকে আমি একটাই অনুরোধ করব, আমরা স্যারকে আগের থেকে অতিরিক্ত ভোট দিয়ে স্যারকে যেন যুক্ত করতে পারি। BTN নিউজ, বাজারিছড়া। অসমে নির্বাচনী প্রচারে তুঙ্গে উত্তাপ। 1 এপ্রিল আসছেন রাহুল ও 2 এপ্রিল প্রিয়াঙ্কা গান্ধী। অসমে নির্বাচনী প্রচারে তুঙ্গে উত্তাপ, আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। অসমে নির্বাচনী প্রচারের পারদ ক্রমশ চড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড শো ও জনসভায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি এখনও জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন।
অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল একাধিক জনসভা করেছেন। নির্বাচনী লড়াইয়ে আরও উত্তাপ বাড়াতে আগামী 1 এপ্রিল অসমে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেদিন তিনি বোকাজান ও টিয়কে 2টি জনসভায় ভাষণ দেবেন। এরপর 2রা এপ্রিল রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। ডিব্রুগড়, টিংখং, খোয়াং এবং নাজিরায় তার জনসভা করার কর্মসূচি রয়েছে। BTN নিউজ, গুয়াহাটি। আগামীকাল প্রকাশ পাচ্ছে বিজেপির সংকল্পপত্র। গুয়াহাটিতে অনুষ্ঠানে থাকবেন নির্মলা। আগামীকাল প্রকাশ পাচ্ছে বিজেপির সংকল্পপত্র। গুয়াহাটিতে অনুষ্ঠানে থাকবেন নির্মলা। আসন্ন নির্বাচনের আগে আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সংকল্পপত্র প্রকাশ করবেন। জানা গেছে, গুয়াহাটির বাজপেয়ী ভবনে সকাল 8:30 এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গিরিটা এই তথ্য জানান। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সাইকিয়া। এছাড়াও দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নির্বাচনের প্রাক্কালে বিজেপির এই সংকল্পপত্রকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এতে আগামী দিনের উন্নয়নমূলক পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলি তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সংকল্পপত্ৰ কাইলৈ মুকলি কৰা হ'ব। কাইলৈ পুৱা 8:30 বজাত আমাৰ বিত্তমন্ত্ৰী মহোদয়াই আমাৰ ৰাজ্যিক কাৰ্যালয়ত আমাৰ নেতৃবৃন্দৰ সংকল্পপত্ৰ উন্মোচন কৰিব। সেই বিষয়ে আমি কাইলৈ নিশ্চিতভাৱে কথা পাতিম। কিন্তু এই মুহূৰ্তত আপোনালোকক আমাৰ এই মুখ্য কাৰ্যালয়ৰ পৰা জনাব বিচাৰিছোঁ, খন্তেক সময়ৰ আগতে খুব সুন্দৰ অনুষ্ঠান আমাৰ দলীয় কাৰ্যকৰ্তাসকলৰ মাজত অনুষ্ঠিত হৈ গ'ল। মেৰা বুথ সবচে মজবুত শীৰ্ষক এই অনুষ্ঠানটোত দেশৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীদেৱে আমাৰ 30,000তকৈ অধিক বুথত থকা লাখ লাখ কাৰ্যকৰ্তা অৰ্থাৎ আমাৰ সদস্যসকল, তৃণমূল পৰ্যায়ৰ বুথ পৰ্যায়ৰ সদস্যসকলৰ লগত তেখেতে বাৰ্তালাপ কৰিলে। আমাৰ কাৰ্যকৰ্তাসকল কাৰ্বি আংলঙে বোকাজানেই হওক বা তিনিচুকীয়া জিলাই হওক, শোণিতপুৰে হওক বা বড়োলাই হওক আৰু নগাঁৱে হওক, সকলো প্ৰান্তৰ পৰা আমাৰ কাৰ্যকৰ্তাসকলে বিভিন্ন কথা পাতিলে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীদেৱক বিভিন্ন প্ৰশ্নৰ উত্তৰ দিলে তেখেতসকলে। খুব সুন্দৰ এক অনুষ্ঠান। আপোনালোকে জানে যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিটো সম্পূৰ্ণৰূপে আমাৰ বুথ পৰ্যায়ৰ কাৰ্যকৰ্তাসকলৰ শক্তিৰেই শক্তিবন্ত। বুথ পৰ্যায়ৰ কাৰ্যকৰ্তাসকলে আমাৰ বাবে মূল আধাৰ, আৰু সেইকাৰণে আজি দেশৰ প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে বুথৰ কাৰ্যকৰ্তাসকলক সম্বোধন কৰাৰ লগতে তেখেতসকলৰ সৈতে কথা পাতিলে। বহু কথাই এই আলোচনাত দ্বিপাক্ষিক আলোচনা, অৰ্থাৎ আমাৰ মানুহেও কথা পাতিছে, কাৰ্যকৰ্তাসকলে আমাৰ প্ৰদেশৰ পৰা মাননীয় প্ৰধানমন্ত্ৰী, আমাৰ প্ৰধানমন্ত্ৰীও তাৰ উত্তৰ দিছে ইত্যাদি। BTN নিউজ, গুয়াহাটি। শিলচরে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের জনসংযোগ, শহর জুড়ে বিশাল র্যালি। সোমবার সকালে শিলচর বিধানসভা আসনে আবারও জনসংযোগ কর্মসূচি শুরু করেন বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়। শহরের বিবেকানন্দ শিশু মন্দির থেকে শুরু হয়ে কলেজ রোড, ইসকন টেম্পল রোড, শ্মশান রোড, দেশবন্ধু রোড, সিভিল হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, প্রেমতলা, উইমেন্স কলেজ হয়ে সুদর্শন হোটেল, শিলংপট্টি পর্যন্ত বিস্তৃত এক বিশাল র্যালিতে মুখর হয়ে ওঠে পুরো শহর। বিজেপি প্রার্থী ডাক্তার রাজদীপ রায় বলেন, এই র্যালি শুধু পথ চলা নয়, মানুষের বিশ্বাস, সমর্থন এবং একটি উন্নত ভবিষ্যতের প্রত্যাশার প্রতীক হয়ে উঠবে। র্যালির প্রতিটি ধাপে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিজেপি কর্মকর্তারা বলেন, এই বিপুল জনসমাগম বিকশিত ভারত, বিকশিত অসম এবং উন্নত শিলচর গড়ার লক্ষ্যে মানুষের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। শহরের প্রতিটি রাস্তা যেন আশার বার্তায় মুখরিত হয়ে ওঠে, আর প্রতিটি মুখে ফুটে ওঠে আগামীর স্বপ্ন। উন্নয়ন, ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের বার্তা নিয়ে বিজেপির নেতৃত্বে এগিয়ে যাওয়ার অঙ্গীকারী ছিল এই র্যালির মূল বার্তা। BTN নিউজ, শিলচর। উধার বন্দে রাজদীপ গোয়ালার ম্যারাথন জনসংযোগ শুরু, প্রার্থীর প্রতি আস্থা জোরদার। উধারবন্দে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা তার ম্যারাথন জনসংযোগ শুরু করেছেন। রবিবার রংপুর করাতি গ্রামে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে পুনরায় সমর্থনের অঙ্গীকার করেন। সভায় তারা জানান, এবার উধারবন্দে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, দলীয় প্রার্থী রেকর্ড ভোটে জয়ী হবেন। সভায় রাজদীপ গোয়ালা বলেন,
ডিলিমিটেশনের পরে উধারবন্দ সমষ্টির রূপ বদলে গেছে। এবার আমাদের লক্ষ্য আরও বেশি ভোটের সমর্থন নিশ্চিত করা। আমি চাই প্রতিটি মানুষের সমস্যার সমাধান দ্রুত সম্ভব হোক। অসমে বিজেপি সরকার গঠিত হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও যোগ করেন, উধারবন্দে এখনও অনেক কাজ বাকি আছে। স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এই কাজগুলো সম্পন্ন করা সহজ হবে। আমি সবার প্রতি আহ্বান জানাই, এবার আমরা একসাথে বিজেপির জন্য শক্তিশালী ভোট প্রদানের মাধ্যমে উধারবন্দকে এগিয়ে নেব। সভায় উপস্থিত স্থানীয় নেতারা ও দলের কর্মীরা প্রার্থীকে সমর্থনের অঙ্গীকার করে জানান, তারা নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত রাজদীপ গোয়ালার পাশে থাকবেন। BTN নিউজ, শিলচর। বিমান যাত্রীদের জন্য বড় স্বস্তি, আসন বাছাইয়ে আর অতিরিক্ত ফি নয়। 20 এপ্রিল থেকে নতুন নিয়ম। বিমান যাত্রীদের জন্য বড় স্বস্তি, আসন বাছাইয়ে অতিরিক্ত ফি আর নিতে পারবে না বিমান সংস্থাগুলি। এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 20 এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এই নিয়ম অনুযায়ী প্রতিটি বিমানের মোট আসনের অন্তত 60% যাত্রীদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বরাদ্দ করতে হবে। উল্লেখ্য, এতদিন বেশিরভাগ বিমান সংস্থা আসন বাছাইয়ের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিত। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী এই 60% আসনের ক্ষেত্রে কোনো ধরনের সিট সিলেকশন ফি নেওয়া যাবে না। ফলে এখন থেকে যাত্রীরা চেক ইন বা টিকিট বুকিংয়ের সময় অতিরিক্ত অর্থ ব্যয় না করেই বিমানের অধিকাংশ আসন বেছে নেওয়ার সুযোগ পাবেন। BTN নিউজ। নদুয়া সমষ্টির নপামে নির্বাচনী হিংসা, কংগ্রেস প্রার্থী আহত, উত্তেজনা। নদুয়া সমষ্টির নপামে নির্বাচনী হিংসা, কংগ্রেস প্রার্থী আহত, উত্তেজনা। নির্বাচনের আবহে উত্তপ্ত হয়ে উঠল নদুয়ার সমষ্টির নপাম এলাকা। অভিযোগ, কংগ্রেস প্রার্থী সুনীল ছেত্রীর গাড়ি লক্ষ্য করে বাধা দেয় একাংশ বিজেপি কর্মী, যার জেরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শুধু গাড়ি আটকে দেওয়া নয়, প্রার্থীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টাও করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা রাজপথে বসে বিক্ষোভ দেখান। ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরো বৃদ্ধি পেয়েছে। নির্বাচন ঘিরে এমন হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। BTN নিউজ। ত্রিপুরায় এডিসি নির্বাচনের আগে কাঞ্চনপুরে ব্যবসায়ীর উপর নৃশংস হামলা, গলা কেটে খুনের চেষ্টা। ত্রিপুরায় এডিসি নির্বাচনের আগে কাঞ্চনপুরে ব্যবসায়ীর উপর নৃশংস হামলা, গলা কেটে খুনের চেষ্টা। এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় এক চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে এসেছে। এক সবজি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুনের চেষ্টা করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যবসায়ীর নাম অশ্বিনী শুক্লবৈদ্য, বয়স 38। তার বাড়ি কাঞ্চনপুর মহকুমার গৌরীশঙ্কর রোড এলাকায়। রবিবার রাত 10টা বাজার এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। জানা গেছে, কম্বলটিলায় নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অশ্বিনী। সেই সময় পিছন থেকে মুখে কাপড় বেঁধে দুই দুষ্কৃতী তাকে জোর করে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়, যেখানে হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় কোনোভাবে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে আসেন তিনি। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে প্রথমে তাকে দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এদিকে অশ্বিনী শুক্লবৈদ্য অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে একজনের কণ্ঠস্বর পাশের দোকানের কর্মচারী সুবল দাসের মতো মনে হয়েছে। তবে হামলার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পরিবার সূত্রে জানা গেছে, গোটা ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কোন জায়গাতে বাসা আপনার? দশদা গৌরীশঙ্কর রোড। কি হয়েছিল দাদা কালকে? আমি রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে রাস্তা বন্ধ, আমার বাড়ির আশপাশে বেশি দূরে না, দুজন লোক পেছন দিকে আমি তো রানে গিয়ে আসে 8টা তারা কাপড় দিয়ে আমি মুখ বানিয়ে দিয়েছি। আমার বানিয়ে সেটা আওয়াজও করতে পারি না, এটা মুখের মধ্যে কিছু ঢুকা হয়েছে আর আসতে পারা বাড়িটা ওই জঙ্গলের ভিতরে দিয়ে নিছে সেটা সেটা দিয়ে হাঁটতে হয়। আপনার গলাতে আঘাত করছে। আপনার দোকানটা কোন জায়গা থেকে? কমল জেলা সবজি দোকান।
কমল কম্বল টিলা কম্বল টিলাতে কি দোকান আপনার? সবজির দোকান। তো চিনতে পারছেন না যারা আপনারা আক্রমণ করছে? আমার তো মুখ বাঁধে লেগেছে, মানে চিহ্নিত করতে পারছেন না কে আছে? একজন আবাতে বুঝছি আমার পাশের দোকানের একটা কর্মচারী থাকে, এর নাম সুবল দাস, আওয়াজে ভাবতে হেবই বুঝে আর লগায় আর কে আছে এটা সঠিক পেতে পারছি। বিটিএন নিউজ আগরতলা। কাছাড়ের ধলাইয়ে মোবাইলে প্রাণনাশের হুমকি, সন্তান অপহরণের আশঙ্কায় আতঙ্কে পরিবার। কাছাড়ের ধলাইয়ে মোবাইলে প্রাণনাশের হুমকি, সন্তান অপহরণের আশঙ্কায় আতঙ্কে পরিবার। কাছাড় জেলার দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রাম এলাকার বাসিন্দা আবুল হক মজুমদার সম্প্রতি লাগাতার মোবাইল ফোনে হুমকি পেয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ, অজ্ঞাত নাম্বার থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি স্কুলে যাওয়া আসার সময় তার পুত্র কন্যাকে অপহরণ করার হুমকিও দেওয়া হয়েছে। এই ধারাবাহিক হুমকিতে আতঙ্কিত হয়ে রবিবার তিনি ধলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বনগ্রামের বাসিন্দা আফতার হোসেন লস্করকে অভিযুক্ত করা হয়েছে। আবুল হক মজুমদারের দাবি, দীর্ঘদিন ধরেই তাকে লক্ষ্য করে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে পরিবার সহ তিনি মানসিক চাপে রয়েছেন। বিশেষ করে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়ছে। ঘটনার পর পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে সকালে আমি শিলচর আসলাম, আমার মোবাইল নম্বর বন্ধ করিয়া যে অশ্লীলভাবে গালাগালি 2টা নম্বরে যান বাগাতে গেলে কাটাকাটি মারামারি এই হুমকি দিছে আমার। এই যে 2টা নম্বর আমার কাছে আছে, মানুষ তো আমি কোনো মাধ্যমে চিনছি, আমার কইছে, অথচ আমি একটা এফআইআর এখন থানার দিয়ার ও এটাই আমার মানে বক্তব্যটা। আফতার হোসেন লস্কর, বাবার নাম মানিকুদ্দিন লস্কর, বাড়ি হইল ওরা লোকনাথপুর। এ বাড়িটি তাকে কই তাকে তার ধরতে পারেন, এখান থেকে মানুষে মানে তার বাড়িঘর ভাঙ্গিয়া তারা খেদাই দিছে। এ আমার খুব বাজেভাবে মানে গালাগালি করে, আমার বাচ্চা কাচ্চা স্কুলে গেলে এই স্কুল থেকে অপহরণ করবার আমার হুমকি দিছে। এটা কিতালে করে এটা আমি জানি না, আজকে সকাল থেকে এটা হে আমার ঘরের 2টা নম্বর দিয়া এ আর তার শালা আজমল কই একটা ছেলে, আর তার লগে বাগার আরো খেয়ে কইল, ও এটা নামটা বলে গেছি, মানে মঙ্গল খেয়ে, আমি জানি না মঙ্গল খেয়ে, মঙ্গলের কথা কইছে। আমার শ্বশুর বাড়িতে গিয়া হ্যাঁ ধমকি দিছে, রাত্রে উঠাইব, কি করব, কিতা করব তারারে এরকম। অত বড় যে হয়েছে এটা তো আমরা জানি না। প্রশাসনের কাছে এটাও যে কইতে চাই আর যে ন্যায্য বিচারটা আমরা করিয়া দেব। বিটিএন প্রাইম টাইম নিউজ আজকের মতো এই পর্যন্তই।